দেওঘর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই দেওঘর, যেটি কামনালিঙ্গ নামেও পরিচিত। এখানে দেবাদিদেব স্বয়ংভূ। তাছাড়া একমাত্র এখানেই জ্যোতির্লিঙ্গের পাশাপাশি আছে সতীপীঠও। তাই এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পুণ্যভূমি। দেওঘরের জল আবহাওয়াও অত্যন্ত স্বাস্থ্যকর। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম ছাড়াও আছে তপভূমি তপবন, আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামাঙ্কিত 3 চূড়া বিশিষ্ট পর্বত ত্রিকুট পাহাড়, যাকে কেন্দ্র করে নানা পৌরাণিক গাথা আজও লোকের মুখে মুখে প্রচলিত। দেওঘর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি শৈবতীর্থ বাসুকীনাথ মন্দির। এটিও একটি জ্যোতির্লিঙ্গ হিসেবে বিবেচিত হয়। আছে কলকাতার পাথুরিয়াঘাটার রানী চারুশীলা দেবীর তৈরি নলক্ষা মন্দির। আজ আমরা সকাল সকাল যাব বাবার মন্দিরে পুজো দিতে। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমরা ছিলাম মন্দিরের পাশেই হোটেল কামেশ্বরে। আগে থেকেই আমাদের পুরোহিত মশাই ঠিক করা ছিল, তিনি আমাদের একটি শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছেন। এই হলো মন্দির মোড়। পুরোহিত মশাই আগে থেকেই আমাদের পুজো দেওয়ার ডালার সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। এই হলো মন্দিরে প্রবেশের দ্বার, যেখান দিয়ে আমরা ঢুকে পড়লাম মূল মন্দির চত্বরে। দেবাদিদেব এখানে বৈদ্যনাথ নামে পূজিত হন। বৈদ্যনাথ ধাম সম্পর্কে যে পৌরাণিক কাহিনী জানা যায় তা হলো, আমরা সবাই জানি রাবণ ছিলেন শিবের উপাসক। পুরাণে আছে রাবণ কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে কঠোর তপস্যা করেন। দেবাদিদেব তার আরাধনায় সন্তুষ্ট হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন। রাবণ তাকে জানান তিনি তাকে কৈলাস থেকে লঙ্কায় প্রতিষ্ঠিত করতে চান। ভক্তের কথায় ভগবান রাজি হলেন, তবে শর্ত একটাই, পথে এই শিবলিঙ্গ কোথাও নামানো যাবে না। যদি নামানো হয় সেখানেই এই লিঙ্গ প্রতিষ্ঠিত হবে, আর তোলা যাবে না। রাবণ এই শর্তে রাজি হয়ে হিমালয় থেকে লঙ্কার পথে যাত্রা শুরু করলেন। এদিকে দেবতারা প্রমাদ গুনলেন, কৈলাস থেকে শিব লঙ্কায় চলে গেলে তাদের রক্ষা করবে কে? তাই তারা আশ্রয় নিলেন ভগবান বিষ্ণুর। বিষ্ণুর পরামর্শে বরুণদেব রাবণের দেহে প্রবেশ করলেন। ঠিক এই স্থানেই রাবণের প্রচন্ড মূত্রবেগ এলো। রাস্তার ধারে এক রাখাল বালককে দেখে তিনি সেই শিবলিঙ্গটিকে তাকে ধরে থাকার অনুরোধ জানান। আসলে এই রাখাল বালক ছিলেন স্বয়ং বিষ্ণু। বিষ্ণু শিবলিঙ্গটি মাটিতে রেখে অন্তর্হিত হন। এদিকে রাবণ ফিরে এসে দেখেন শর্তানুযায়ী শিবলিঙ্গটি সেখানেই প্রতিস্থাপিত হয়ে গেছে। তিনি বহু চেষ্টা করেও সেই শিবলিঙ্গটিকে মাটি থেকে তুলতে পারলেন না। প্রচন্ড ক্রোধে তিনি শিবলিঙ্গের মাথায় একটি থাবা মারেন। তার 5 আঙ্গুলের দাগ এখনো শিবলিঙ্গের মাথায় অনুভব করা যায়। এই যে দেখতে পাচ্ছ, এটাকে গঠবন্ধন বলা হয়। পুরাণ মতে
এখানে মায়ের হৃদয় পড়েছিল, তাই এটি একটি সতীপীঠ। বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে পার্বতী মন্দির। ভক্তরা বাবার মন্দিরের চূড়ো থেকে মায়ের মন্দিরের চূড়ো পর্যন্ত লাল রঙের ডোর বেঁধে তাদের মনস্কামনা জানান। আমাদের পুরোহিত মশাইয়ের নাম ছিল উত্তম চক্রবর্তী। এনারা তারই দুজন সহযোগী। এনাদের জন্যই আমরা বাবার মন্দিরে ভালো মতো পুজো দিতে পেরেছি ও বাবার স্পর্শ দর্শন করতে পেরেছি। हर हर महादेव हर हर महादेव त्र्यंबकं यजामहे सुगंधिं। খুব ভালো মতো পুজো দিয়ে আমরা এবার যাচ্ছি টাওয়ার চকের দিকে। সকালবেলা খাওয়া হয়নি, তাই জন্য আমরা যাচ্ছি সকালের টিফিন করতে। আমরা চলে এলাম অবন্তিকা মিষ্টান্ন ভান্ডারে। এখানের কচুরি নাকি খুবই বিখ্যাত। আমি একজনের থেকে ইনফরমেশন নিয়ে এখানে এসেছিলাম কচুরি খেতে। খুব সুন্দর এখানে কচুরি দিয়ে, এমন কিছু আহামরি নয়, মোটামুটি ভালোই অবশ্যই। প্রতিটা প্লেট দাম হচ্ছে 25 টাকা করে, 4টে করে কচুরি। এই দেওঘর শহরের প্রাণকেন্দ্র হলো এই ক্লক টাওয়ারটি, যেটি টাওয়ার চক নামে লোকের মুখে মুখে প্রচলিত। 1902 সালে লর্ড কার্জন এটি নির্মাণ করেন। আজকে আমরা ঘুরে নেব দেওঘরের আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থান। এখানে পার্কিং চার্জ নিয়ে নিল 50 টাকা। तपोभूमि तपोवन में आपका स्वागत है। ये আমরা এন্ট্রি নিলাম এই পবিত্র তপবনে। এখানে গাড়ি পার্ক করার বিশাল জায়গা আছে। এই যে তপবন, আমরা যাচ্ছি। পাহাড়ের উপরে মন্দির আছে। পারে দোকান, আবার সিঁড়ি চড়তে হবে। সামনের মন্দিরটি হলো একটি শিব মন্দির। এই তপবনকে কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে এখানে বাল্মীকি তপস্যা করেছিলেন। রাবণ শিবের তপস্যা এখানেই করেছিলেন। রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য স্বয়ং হনুমান এই পর্বতের ওপর লাফিয়ে পড়েছিলেন। তার ফলে পর্বতের পাথরগুলি খণ্ড বিখণ্ড হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এটা একদম এই তপবনের টপমোস্ট জায়গা। এখান থেকে ল্যান্ডস্কেপটা একবার দেখো, দারুণ সুন্দর হয়েছে। দেখো ভীষণ সুন্দর। এখান থেকে নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। হয়তো অতটা যত্ন হয় না এখানে, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু প্রকৃতি যেন এখানে নিজেই উজাড় করে দিয়েছে। শুধু দেখার চোখটা চাই। আমাদের ভারতবর্ষে এরকম ছোটখাটো বহু জায়গা আছে যেখানে প্রকৃতি কিন্তু নিজেকে এইভাবেই উজাড় করে দিয়েছে, শুধু একটু খুঁজে নেওয়ার চোখ। আমরা এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে। তপবন থেকে ত্রিকুট পাহাড় যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ।
ত্রিকুট পাহাড় যেতে বাঁদিকেই পড়ল এমন একটি নৈসর্গিক সৌন্দর্যে ভরা জায়গা। তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। দেখো উপরে একটা বোর্ড লেখা আছে ত্রিকুট পাহাড় প্রবেশদ্বার। এটাই হচ্ছে ত্রিকুট পাহাড়ের প্রবেশদ্বার। মোর এখান থেকেই ঢুকতে হবে ত্রিকুট পাহাড়ের দিকে। আমি ত্রিকুট পর্বতে খুব বেশি দূর পর্যন্ত উঠতে পারিনি। সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে এখানে চোখে পড়ল বেশ কয়েকটি প্রাচীন মন্দির। এখানে আছে প্রাচীন একটি শিব মন্দির, দুর্গা মন্দির আর গণেশের মন্দির। এই যে পথটা দেখা যাচ্ছে, এই পথ দিয়েই আরো উপরে ওঠা যায়, কিন্তু আমার শরীর পারমিট করছিল না বলে আমি আর বেশি দূর উপরে উঠতে পারিনি। এখান থেকে বাসুকিনাথ আর হচ্ছে 31 কিলোমিটার। এই যে এটা আমরা পৌঁছে গেছি বাসুকিনাথ ধাম পাবন ভূমিতে। এই হলো শ্রী শ্রী বাবা বাসুকিনাথ ধাম প্রবেশদ্বার। জয় বাবা বাসুকিনাথ। দেওঘর থেকে জারমুন্ডির দূরত্ব বা বাসুকিনাথের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে পার্কিং আছে, পার্কিং দিতে হবে। 50 रुपये नगर पालिका दवा मशीन। একজন ভক্তের কাছে তার ভগবানের প্রতি আস্থা অসীম। এই মানুষটি সেই আস্থার উপর বিশ্বাস করেই দীর্ঘ পথ এইভাবেই দণ্ডি কেটে তার ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছেন। এই হলো বাসুকিনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এটা একটা বাবা মন্দির। এটা হচ্ছে মূল দরজা। এই যে লেখা আছে সিংহদ্বার, মূল প্রবেশদ্বার। এটা বাসুকিনাথ মন্দিরের প্রচুর আছে। এই পথটাই চলে গেছে শিবগঙ্গার দিকে। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট আছে। তোমরা এখান থেকে বাবার জন্য প্রসাদ কিনে নিতে পারো। এটা হলো পবিত্র হ্রদ শিবগঙ্গা। বাবা বাসুকিনাথ মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকেই এই হ্রদে চান করে তবেই বাবার কাছে পুজো দিতে যান। মানুষের আস্থা এই হ্রদের জল খুবই পবিত্র। पहना है
এটাকে একটা জ্যোতির্লিঙ্গেরই মান্যতা দেওয়া হয়, বাসুদেবনাথ জ্যোতির্লিঙ্গ। স্বয়ম্ভু বাবা, এই হচ্ছে মন্দির বাবা বাসুদেবনাথ। এই মন্দিরটি বৈদ্যনাথ ধামের অনুরূপ। এখানেও বাবা মন্দিরের সাথে সাথে আছে মায়েরও মন্দির। বৈদ্যনাথ মন্দিরের মতোই এখানেও বাবার মন্দির এবং মায়ের মন্দিরের মধ্যে গঠবন্ধন করা হয়। আজ আমাদের দেওঘরে তৃতীয় দিন। আজকে আমরা একটু বেরিয়েছি মার্কেটের উদ্দেশ্যে। প্রাচীন প্যারাগলি থেকে টাওয়ার চক পর্যন্ত রাস্তাটির দুপাশেই প্রচুর দোকানপাট অবস্থিত। এখানে নানা ধরনের দোকানপাট আছে। আজ যেহেতু দিওয়ালি, তাই রাস্তায় প্রচুর ভিড়। মার্কেটে ঘুরে আমরা এবার দুপুরের লাঞ্চ করে নেব। টাওয়ার চকের আগে এখানে যে দুটি খাওয়ার হোটেল আছে, দুটোই সম্পূর্ণ নিরামিষ। টাওয়ার চক থেকে মন্দিরের দিকে যেতে গেলে ডান দিকে পড়বে এই হোটেল কামধেনু। এটি সম্পূর্ণ নিরামিষ হোটেল। এই কামধেনু হোটেল থেকে একটু এগিয়ে জাস্ট বাঁ দিকে পড়বে হোটেল নীলকমল। আজকে আমরা দুপুরের লাঞ্চটা এই হোটেল নীলকমলেই করব। চলে এসেছি হোটেল নীলকমল। এটা অবস্থিত হচ্ছে টাওয়ার চক থেকে মন্দিরের দিকে যে রাস্তাটা চলে গেছে তার বাঁদিকে এই হোটেলটা পড়ে। এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল একটা। আর আমরা থালি নিয়ে নিয়েছি 160 টাকা করে নিরামিষ থালি। সাথে আছে দুটো রুটি আর ভাত, একটা পনিরের তরকারি, একটা আলু পটলের তরকারি, ডাল, আর এদিকে আছে মিষ্টি আর পাঁপড়, আর আছে রায়তা। দুপুরের লাঞ্চ খেয়ে আমরা এবার ফিরে যাব হোটেলে। একটু বিশ্রাম করে বিকেলে দেখতে বেরোবো নওলক্ষা মন্দির। এখন ঘড়িতে বাজে 4:10। আমরা বেরিয়ে পড়েছি। কালকে মোটামুটি সব দেখা হয়ে গেছে আমাদের। আর এখন শুধু এখানে কাছাকাছির মধ্যে নওলক্ষা মন্দির আছে, এটা এখন যাব। তারপর এখান থেকে আবার ফিরে যাব মন্দির। চলো আমাদের সাথে তোমরাও নওলক্ষা মন্দির। এই মোড় ঘুরে ফেললাম এখান দিয়ে। চলো। যে নওলক্ষা মন্দিরের টাইম টেবিল হচ্ছে মর্নিংয়ে 7টা থেকে 12টা আর ইভিনিং 2টো থেকে 7টা। এটা টাইমিং। এই আমরা ঢুকছি নওলক্ষা মন্দিরে। ইনি হলেন পাথুরিয়াঘাটার রানী চারুশীলা দেবী। চলো আগে তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়,
বাইরে থেকে যতটুকু তুলতে পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদের বলবো এই মন্দিরের ইতিহাস। পাতুলিয়াঘাটের রানী শ্রী চারুসেনা দেবী 1941 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার স্বামী ছিলেন অক্ষয় ঘোষ এবং কন্যা ছিলেন দেবীন্দ্র ঘোষ। দুজনেই মারা যান। তাদের মৃত্যুর পর রানী চলে আসেন এই দেওঘরে। এখানে তিনি বালানন্দ স্বামীর কাছে দীক্ষা নেন। তিনি আমরা যে কাল তপবনে গেছিলাম সেই তপবনেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তো তার কাছে তিনি দীক্ষা লাভ করেন এবং তখনকার দিনে এই মন্দির নির্মাণ করতে প্রায় 9 লক্ষ টাকা খরচা হয়েছিল। তাই এই মন্দিরটি 9 লক্ষ মন্দির নামে পরিচিত লাভ করে। সন্ধ্যা 6টার সময় মন্দিরে সুন্দর সন্ধ্যা আরতি হয়। এটি মূলত রাধাকৃষ্ণের মন্দির। এখন ঘড়িতে বাজে 5টা, 6টার সময় আরতি শুরু হবে। সন্ধেবেলা আমরা চলে এসেছি আবার মন্দিরে। এখানে আজকে দেওয়ালি উপলক্ষে প্রদীপ জ্বালানো চলছে। ভক্তরা বাবার কাছে তাদের মনস্কামনা জানিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। যেহেতু আজকে আমাদের শেষ দিন দেওঘরে, তাই আমরা চলে এসেছি প্যারা কিনতে। দেওয়ালি উপলক্ষে বেশিরভাগ দোকানেই পুজো হচ্ছে, তাই দোকানগুলি বন্ধ। শেষমেশ আমরা চলে এলাম গঙ্গা শাহ আর মহাবীর শাহ নামে এই দোকানটিতে। এখান থেকে আমরা কিনে নিলাম প্যারা। এখানে 2 ধরনের প্যারা পাওয়া যায়। একটা হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি, যেটার দাম 350 টাকা, আর একটা হচ্ছে মালাই পেড়া, যেটার দাম হচ্ছে 400 টাকা। जयप्रकाश केसरी होगा। ये फेमस शॉप है। हाँ यही है क्या? 150 की दुकान हम लोग का है। हाँ, वो आगे भी देखे गंगा साहब का दुकान आगे। चाचा लोग का अच्छा, दुकान है। ये दुकान 150 का अच्छा, सबसे पुरानी दुकान है। कोल्हापुर दुकान है ये। এদের অনেক ব্রাঞ্চ আছে পুরো ইয়ে দেওঘরে। এটা পেরাগলি मेन बाजार यही हो गया भैया। মেন শপ এটাই। তোমরা দেওঘর এলে অবশ্যই এখান থেকে প্যারা টেস্ট করে দেখতে পারো। এখন সকাল বাজে 7:10 আর আমরা দেওঘর থেকে আজ বেরিয়ে যাচ্ছি। চতুর্থ দিন। এখান থেকে যাব গিরিডি, তারপর উসি ফলস দেখে ওখান থেকে কলকাতার পথে ফিরব। এখান থেকে গিরিডি আর 15 কিলোমিটার। রাস্তা ভীষণই সুন্দর। দেওঘর থেকে গিরিডি আসার পথে এখানে একটা টোল পড়বে।
হচ্ছে উশ্রী নদী, জানি না ব্রিজের জন্য দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে উর্শী নদী। এই নদীটা গিয়ে ফলসে পড়েছে, উশ্রী ফলস। এই গেট দিয়ে Continue on Usri Falls Road for 2 kilometers. উশ্রী ফলসের রাস্তা। আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, তাই ব্যাক করে ফিরে এলাম। তোমরা যখন আসবে তখন অবশ্যই ডান দিকে এই লাল গেটটাকে লক্ষ্য রাখবে। একদম প্রকৃতির কোলে ছায়া ঘেরা। এবার চলো ফলসের সামনে নিয়ে যাই। এখান থেকেই ঝর্ণার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। চলো কাছে গিয়ে দেখা যাক। ঝর্ণার এই রূপ দেখে আমি তো কথাই হারিয়ে ফেলেছিলাম। শুধু দু চোখ ভরে দেখছিলাম ঝর্ণার ঝরঝর করে ঝরে পড়া। পাহাড়ি পথ বেয়ে কিভাবে ঝর্ণার জল নিচে নেমে আসছে। এই যে সেই সত্যজিৎ রায়ের গল্পে, বহু গল্পে উশ্রী ফলসের কথা আছে। প্রফেসর শঙ্কুর গিরিডি, প্রফেসর শঙ্কু বারবার ফিরিয়েছিলেন আমাদের এই গিরিডিকে। দারুণ সুন্দর, দারুণ দারুণ। উশ্রী ফলস দেখে এবার আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজ তবে আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।